আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। ধরা যাক একটা মেয়েটা একটা ছেলের সঙ্গে গভীর প্রেম করেছে দীর্ঘদিন, এবং ছেলেটা সব দিক থেকে ভালো, অন্তত তাদের প্রেম করবার সময়। বিয়ের পর বাসর রাত থেকে মেয়েটা উপলব্ধি করতে পারল যে ছেলেটার লক্ষ্য, উদ্দেশ্য, আচার আচরণ সম্পূর্ণরূপে ভিন্ন। ছেলেটা মেয়েকে আঘাত করে কথা বলে। মেয়ের পরিবারের যদি সেই অর্থে বিত্ত বৈভব থাকে, সেদিকে তার আকর্ষণ। ঠিক বাসর রাতেই বোঝা যাবে সব এমনটা নয়, কিন্তু সেখান থেকে যাত্রা শুরু। এবং শারীরিক ভাবেও প্রয়োজনে অপ্রয়োজনে, এখানে অবশ্য প্রয়োজনের কোনো ব্যাপারই নেই, মেয়েটাকে নির্যাতন করে। তো এই মেয়েটা কতদিন তার ওই প্রেমিক বা স্বামীর সঙ্গে সম্পর্কটা স্বাভাবিকভাবে টিকিয়ে রাখতে পারবে? আবার ধরা যাক একটা ছেলে একই রকম ভাবে একটা মেয়ের সঙ্গে গভীর প্রেমে আবদ্ধ। মেয়েটা সব দিক থেকে উদার, সব কথা মিষ্টি কথা, ছেলেটার স্বপ্ন, ছেলেটার আকাঙ্ক্ষা, ছেলেটার সমাজ পরিবার নিয়ে চিন্তা ভাবনা, সবকিছুর সঙ্গে মেয়েটা একমত। এবং বিয়ের পর থেকেই বা প্রথম রাত থেকেই ছেলেটা বুঝতে শুরু করলো যে মেয়েটাকে সে যেরকম ভেবেছিল ঠিক সেরকম নয়। ছেলেটার যে কোনো কিছু স্বাধীনভাবে করবার চিন্তাতে মেয়েটা বাধা দিচ্ছে। ছেলেটার জীবনের দৃষ্টিভঙ্গির সঙ্গে মেয়েটার জীবনের দৃষ্টিভঙ্গি মেলে না। মেয়েটার চাহিদা অনেক বেশি, যেটা পূরণ করবার সামর্থ্য হয়তো ছেলেটির নেই। মেয়েটা ছেলেটাকে একলা চলনীতিতে পরিচালিত করতে চায়, অর্থাৎ তার পরিবার, ভাই বোন, মা বাবা সেগুলোকে খুব একটা পছন্দ করে না বা আমলে নিতে চায় না। এই ছেলেটার জীবন কেমন হয়, বা এই ছেলেটা আসলে মেয়েটিকে শেষ পর্যন্ত কতটা মন থেকে ভালোবাসবে, তার সংসার জীবন যাপন করতে পারবে? এই কথাগুলো এই কারণে বললাম, ধরা যাক আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বা মুক্তির সংগ্রামে তার আগে নেতা কর্মী সংগঠক তাদের যে ভূমিকা, কারো কারো ভূমিকা স্বাধীনোত্তর বাংলাদেশে অনেকখানি পাল্টে গেছে, বদলে গেছে। অনেকে দুর্নীতি পরায়ণ হয়েছেন, অনেকে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন, অনেকে ব্যক্তিগত লোভ লালসার উঠতে পারেননি। কিংবা ধরা যাক এই জুলাই আগস্টে, যদিও আমি বলি এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, বাংলাদেশের প্রতিটি নাগরিক ওই স্বৈর শাসকের দোসর যারা ছিলেন না, এমনকি দল করবার পরেও যারা অন্যায়গুলোকে মন থেকে মেনে নিতে পারেননি, প্রকাশ্যে হয়তো কিছু বলেননি, তারা সহ সবাই এই আন্দোলন সংগ্রামে ছিলেন। নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সামনের সারিতে ছিল। ধাপে 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 তারা একটা পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত বলেছেন এটা শুধুই মাত্র কোটা বিরোধী আন্দোলন, এর কোন রাজনৈতিক রূপ আছে সেটা তারা বলেননি, অনেক কিছুই তারা বলেননি। কিন্তু শেষ পর্যায়ে আবু সাইদের মৃত্যুর পর দ্রুত ঘটনা বদলে যেতে থাকে, মানুষ রাস্তায় নামতে থাকে, সন্তান যখন রাস্তায় নেমে গেছে তখন মা বাবারা নেমেছে। এইভাবে সমাজের সকল স্তরে, সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে এবং সরকারটির পতন হয়েছে, সরকার প্রধান পালিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। সেই আন্দোলনের কৃতিত্ব সামনের সারিতে যে কয়জন ছাত্র নেতা ছিলেন তাদের মধ্যে কয়েকজন অনেক বেশি নিয়েছেন। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা ক্ষমতার অংশীদার হয়েছেন। এরপরে তারা রাজনৈতিক দল করবার উদ্যোগ নিয়েছেন। আগে তারা এই কথাগুলো বলেননি। এটা বললে হয়তো তাদের কথা কেউ শুনতও না, তাদেরকে কেউ বিশ্বাসও করতো না যে তারাই সরকারে যাবেন, সরকার গঠন করবেন, তারাই রাজনৈতিক দল করবেন এবং তারাই বাংলাদেশের সকল ন্যারেটিভ ঠিক করবেন। মানুষ তাদের পেছনে যেত না। যাই হোক, এই ঘটনাটা ঘটেছে এবং এরপর এদের যখন আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখি, এদের যখন মুখের ভাষা শুনি এবং যখন আমরা বুঝি, আমি নিজে সহ বাংলাদেশের প্রায় সকল মানুষ তাদেরকে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, স্নেহ করেছে, সম্মানের সর্বোচ্চ স্থানে রাখতে চেয়েছে। সেই মানুষগুলো যখন 8ই অগস্টের পর থেকে ক্রমাগত এই ছেলে মেয়েগুলোকে, বিশেষ করে ছেলেগুলোকে বদলে যেতে দেখেছে,
সবাই নয়, কারণ ওই আন্দোলনে যারা সমন্বয় ছিলেন সবাই তাদের সঙ্গে দল করেননি, সবাই ক্ষমতার অংশীদার হননি। বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, স্কুলের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাঙ্গনে ফেরত গেছে এবং এই রাজনৈতিক দল গঠন করবার সময় যারা সামনের সারিতে ছিলেন সবাই একমত হননি। এবং যারা রাজনৈতিক দলে ঢুকেছেন তাদের অনেকে আবার দল ছেড়ে চলেও যাচ্ছেন। যেমন একটা বড় উদাহরণ, সবাই আমরা তার নাম জানি, উমামা ফাতেমার কথা আমরা বলতে পারি। তো এই যখন অবস্থা, এবং আমরা যখন লক্ষ্য করছি যে তারা সবকিছুতে ডিকটেক্ট করবার চেষ্টা করছে, তাদের কথাই সবাইকে শুনতে হবে, বড় বড় রাজনৈতিক দলগুলোকে শুনতে হবে, তখন তো সংশয় জাগতেই পারে। শুধু তাই নয়, তাদের কথার সঙ্গে আমি আপনি পছন্দ করি না এমন অনেক রাজনৈতিক দলের তাদের সঙ্গে সম্পর্ক সংস্রব মিলে যায়, তখন তো আমাকে আটকে উঠতে হয়। আমি যখন দেখি আমাদের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় গৌরবজনক অধ্যায় কিছু নেই। নেতৃত্ব নিয়ে নানা রকমের প্রশ্ন থাকতে পারে, কেউ কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন তোলেন, কেউ কেউ জিয়াউর রহমানকে নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যান্যদেরকে নিয়ে নানাভাবে প্রশ্ন তোলা হয়েছে, এটা আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে আছে। কিন্তু আমি মনে করি তাদের প্রত্যেককে সম্মান জানানো উচিত, শ্রদ্ধার জায়গা রাখা উচিত। সবকিছু খুঁচিয়ে খুঁচিয়ে বের করবার দরকার নাই, তাতে পরিস্থিতি দুর্গন্ধময় হয়ে ওঠে। তো সেখান থেকে যদি আপনি বিবেচনা করেন, নিঃসন্দেহে 2024 জুলাই অগাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের। 1990ও কিন্তু কম গুরুত্বপূর্ণ ছিল না, তার বাইরেও গত 53-54 বছরে বহু সংগ্রাম বাংলাদেশের মানুষ করেছে। কিন্তু সবকিছুকে বা সব বিলিয়ে আপনি 1971 বাংলাদেশের জন্মের সঙ্গে তুলনা করতে পারেন না। ধরেন আমি একটা মানুষ, আমার যে বয়স, আমি নানা অধ্যায় পেরিয়েছি, আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, আমার একটা দীর্ঘ ক্যারিয়ার আছে। আপনাদের প্রত্যেকেরই হয়তো সেরকম আছে, প্রত্যেকটা মানুষের। সেখানে কিছু আমি ফলো করে প্রচার করতে পারি, কিছু আমি লুকিয়ে রাখতে পারি, আমি সবার কথা বলছি। কিন্তু জন্মকে কি অস্বীকার করতে পারা যায়? কেউ আমরা করি? ওই জন্ম না হলে বাকি কিছু তো হতো না, তাই না? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি লক্ষ্য করলে দেখবেন, এই যে আমাদের যুদ্ধ শিশু যারা, নিশ্চয়ই বুঝতে পারেন যুদ্ধ শিশু কারা, যারা পাকিস্তানি হানাদারদের দ্বারা বাংলাদেশের যেসব নারীরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হচ্ছেন, তাদের গর্ভে ওদের যে সন্তান বা যৌথ যে সন্তান, সেই সন্তানদের অনেকে বিদেশিরা পালক হিসেবে নিয়ে গেছে, দেশের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। কিন্তু যখন তারা জানতে পেরেছে, অনেকেই কিন্তু বাংলাদেশ দেখতে এসছেন, তাদের মায়ের ঠিকানা খুঁজতে এসছেন। কিংবা অনেক সন্তান, যে পালক দেখবেন, অনেক দরিদ্র মানুষের সন্তানকে অনেকে পালক হিসেবে নিয়ে যায়, বিদেশে নিয়ে যায়, এবং যে জীবন হয়তো সে কোনোদিনই যাপন করতে পারতো না, সেরকম একটা জীবন পায়। কিন্তু তারপরও যখন গিয়ে জানে যে এই বাবা মা তার আসল বাবা মা নয়, তার আসল বাবা মা আছে, তারা কিন্তু ওই ঠিকানা, ওই শিকড় খুঁজতে বেরিয়ে পড়ে। এটা হিউম্যান নেচার, খুবই স্বাভাবিক একটা ঘটনা। সো 71কে অস্বীকার করে ছোট করে কোনো কিছু গ্রহণযোগ্য নয়। অনেকে 47 টানেন, 47 না বুঝলে 71 গ্রহণযোগ্য নয়। এই 47 বোঝাটা, 47 নিশ্চয়ই ইতিহাসের 47 কেন, আপনি আমার হাজারের বছরের ইতিহাস আমি চর্চা করতে পারি, কিন্তু 47 টেনে এর মধ্যে যে ইডিওলজিক্যাল দিকটাকে প্রধান করে তুলবার চেষ্টা, সেটা একটা ভ্রান্ত চেষ্টা অথবা উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা। আমরা আমাদের বাপ দাদার ইতিহাস জানি, কিন্তু কত পেছনের ইতিহাস আমরা জানি, কত পেছনের ইতিহাস আমরা ঘাটতে চাই, বা তাদের দায়, তাদের লিগেসি আমরা কতটা আসলে বহন করি, বাবা মারটা করি, তারপরে কতটা করি, তার পেছনে কতটা করি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কথাগুলো আমি বলছি, এই যে জুলাই আগস্টের সেই নায়করা, মহানায়করা যে ভিলেনের আচরণ করছেন, সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কেন আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে একজন উপদেষ্টা সরকারের ভুল করে একটা অস্ত্র বা আধা অস্ত্র তিনি এয়ারপোর্টে নিয়ে যাবেন বিদেশ যাবার সময়, এবং এইটুকু যদি কেয়ারফুল না হতে পারেন। আমি এখানে ডেইলি স্টারের অত্যন্ত সাহসী এক সাংবাদিক জাইমা ইসলাম, তার একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, সেখানে তিনি লিখছেন, আপনি যদি এখানেই কেয়ারফুল না থাকতে পারেন, আপনি রাষ্ট্রের কি করবেন, রাষ্ট্রের ব্যাপারে আপনি কতখানি সতর্ক। মানে তার কথার মধ্যে কথাটা আমার যত স্মরণ হয় এরকমই। আমি কেন আপনাকে এই বিষয়ে বিশ্বাস করবো?
শেখ হাসিনার সরকার দুর্নীতিবাজ, বিদেশে টাকা পাচার করেছে, সব সত্যি। আপনাদের সম্পর্কে যখন দুর্নীতির কথা শুনি, আপনাদের এপিএসরা যখন দুর্নীতি করে, কিংবা আপনাদের প্রমোশন বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্যের কথা আমরা শুনি নানান উপদেষ্টা, বা আপনাদের এই যে তারুণ্যের দল বলে আপনাদের যেই সহকর্মীদের, নারী সহকর্মীদের প্রতি আপনাদের যে আচরণ, সেগুলোর কথা শুনি। তো আপনাদের কোন ভবিষ্যৎ আমাদের দেখাবেন, আর সেটার উপরে আমাকে নির্ভর করতে হবে। আপনারা সকল রাজনৈতিক দলকে অস্বীকার করবেন, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, দেখবেন এই যে জুলাই মাস শুরু হলো, এখন নতুন নতুন বয়ান, এই বয়ান আমরা আগেও শুনেছি নানান জনের কাছ থেকে, আমি নাম মেনশন করতে চাই না। এই যে এখন জুলাই ঘোষণায় কি থাকবে, আমি আপনাদের স্মরণ থাকবার কথা এর আগেও বলেছি, বিএনপি যে 13ই জুনের ট্র্যাপে পড়েছে। আমার ধারণা যে বিএনপির অনেক নেতাকে দেখে আমরা তারা আকাশে ভাসছেন, তারা হয়তো, আমি বলেছি জুলাই সনদ, জাতীয় সনদে যা আসবে সবই হয়তো সাইন করে দেবেন, আরে দেখা যাবে পরে, আমরা সব ম্যানেজ করে ফেলবো। দিনে দিনে বোঝা যাচ্ছে যে ম্যানেজ তারা করবার জায়গায় আসলে নেই। সংশয় তাদের, একটু সুবিবেচনা যাদের আছে, একটু বোধ বুদ্ধি যেসব নেতাদের আছে, তাদের কথাবার্তা বোঝা যায় তাদের মধ্যে কিন্তু সংশয় ঢুকে পড়েছে। যদিও আমি দেখছি অনেক গুরুত্বপূর্ণ নেতা এখন আকাশে ভাসছেন, নেতাকর্মীদের মধ্যেও তার একটা ধারণা। কিন্তু আমরা এই কথাও এখন দেখতে পাচ্ছি যে জুলাই সনদে কি কি থাকতে পারে। বিএনপির যে রাজনীতি আমরা এতদিন দেখেছি, ভবিষ্যতে যে রাজনীতি দেখতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক এবং বিএনপির প্রতিষ্ঠাতার যে সম্পর্ক, এই সব কিছুতে বিএনপি একমত হওয়া সম্ভব নয়। তারা সাইন করুক কিংবা না করুক, ভবিষ্যতে বুঝতে পারবে। যেমন আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল, সেকুলার হিসেবে পরিচিত পলিটিক্যাল পার্টি নিজেদেরকে তারা দাবি করে, তারা কিন্তু একসময় খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি করেছিল 4 দফা, এবং কয়েকদিন পরে জনচাপে, অর্থাৎ সুশীল সমাজ সহ দলের ভেতরকার নানা চাপে সেই চুক্তি তারা বাতিল করতে বাধ্য হয়। তো বিএনপির ক্ষেত্রে হয়তো এগুলো আমরা দেখতে পারি। নানা পলিটিশিয়ানদের, আমার বাবা নিজে লয়ার ছিলেন, লয়ারদের তো পলিটিশিয়ানদের একই রকম অবস্থা, এবং ইকোনমিস্টদের যুক্তির কিন্তু অভাব হয় না, তারা যে কোনো সময় যে কোনো পক্ষে যুক্তি দাঁড় করতে পারে। এখানে একটা সমস্যা, ওই যে এখন দেখবেন কথা হচ্ছে ওইসব জাতীয় সঙ্গীত বদলাবার কথা কেউ কেউ বলছেন, এখন বলা হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে, এবং সরিয়ে দিয়ে নতুন সরকার যেখানে বিএনপি ভাগীদার হবে, বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন, জামাত বিএনপির নেতারা সরকারে থাকবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সফল উপদেষ্টারা সেখানে থেকে যাবেন, অপদার্থরা বা যারা কিছু করতে পারেনি তারা হয়তো তাদেরকে বের করে দেওয়া হবে। এইসব নানা কথাবার্তা শুনছি। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওই যে আমি বলি, নির্বাচন যদি 25শে ডিসেম্বরের মধ্যে না হয়, নির্বাচন হবে না, সেই নির্বাচন না করবার একটা ফোন। এর আগে আমরা কথাও শুনেছি যে প্রফেসর ইউনূস সরকার প্রধান হবেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী করে সরকার গঠন করা হবে। কেন বাবা তারেক রহমান উপপ্রধানমন্ত্রী হবেন? যিনি প্রধানমন্ত্রী হতে পারেন, ভোটের মাধ্যমে হতে পারবেন বলে ধারণা করা হয়। আর বেগম জিয়ার কি হওয়ার বাকি আছে? 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা ছিলেন, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সম্মানীয় রাজনীতি, শারীরিকভাবে অসুস্থ, অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, সবচেয়ে সম্মানীয় রাজনীতি বাংলাদেশে এই মুহূর্তে তিনি। তাকে এই আশ্বাস বা এই টোপ দেওয়ার মানে কি? আমি শিওর তিনি এই টোপ গ্রহণ করবেন না। আমি শিওর অন্তত বিএনপির অন্য নেতারা যাই করুন, তারেক রহমান এখন পর্যন্ত তার গত কয়েক মাসের কথাবার্তা আমরা যা শুনেছি তাতে এই টোপ তিনিও গিলবেন না। কিন্তু ইতিমধ্যে বিএনপি একটা ফাঁদে পড়েছে। এই ফাঁদ থেকে সে নিজেকে কিভাবে উদ্ধার করবে আমি জানি না। তবে এটা মোটামুটি ভাবে স্পষ্ট, এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সামনে পেছনে যারা আছেন তারা আসলে নির্বাচনটা চান না। তারা ক্ষমতায় থাকতে চান, তারা তাদের ইডিওলজিক্যাল দিকগুলোকে প্রতিষ্ঠিত করতে চান, বাংলাদেশের যে আইডেন্টিটি 53-54 বছরে দাঁড়িয়েছে সেখান থেকে সরিয়ে একটা নতুন আইডেন্টিটি তারা বাংলাদেশকে দিতে চান। এবং আপনি যদি এর বিরোধিতা করেন, লাইক আমার মতো দ্রুত নির্বাচন চাই, না হলে কিছু হচ্ছে না, বা এই সরকারের সমালোচনা করেন, তখন আপনাকে বলা হবে আপনি স্বৈরাচারের দোষক, আপনি আওয়ামী লীগের কতটা বিরোধিতা করেছেন, আওয়ামী লীগের সময় কতটা নির্যাতিত হয়েছেন, কিচ্ছু যায় আসে না, সেই বিবেচনাই নাই।
আপনি রয়্যাল এজেন্ট, ভারতের দালাল, আপনি কতটা ভারত বিরোধী কথা বললেন, লিখলেন, তথ্য প্রমাণাদি সবকিছু আপনার কাছে থাকবার পর আপনাকে এটা বলে দেওয়া হবে আপনি আমেরিকার দালাল, আপনি এর দালাল, আপনি সেনাবাহিনীর দালাল, আপনি জেনারেল ওয়াকারের দালাল। আমার বলতে দ্বিধা নেই, আমি এখনো মনে করি, বিশ্বাস করি 25শে ডিসেম্বরের মধ্যে পারলে তার আগে নির্বাচন হওয়া বাংলাদেশের জন্য কল্যাণকর। সেটা না হলে বাংলাদেশের জন্য সমূহ বিপদ। আপনি বলবেন হ্যাঁ ভাই ডিসেম্বরে হলো না, জানুয়ারিতে হলে অসুবিধা কি? এখানেও একটা রাজনীতি আছে, এখানেও একটা লড়াই আছে। আপনি যখন এই লড়াইয়ে টিকে থাকবেন না, আপনি মনস্তাত্ত্বিক ভাবে অনেক দুর্বল হয়ে যাবেন এবং অন্যরা শক্তিশালী হবে। কাজে আমি সেখানটাতে এই জিনিসটা দেখি। ইতিমধ্যেই আমরা ডিসেম্বরের নির্বাচনের যে দাবি বা ডিসেম্বরের মধ্যে সেটা অনেকখানি দুর্বল হয়ে গেছে এবং এই দুর্বলতার দায় প্রধানত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বের। আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, অন্যথায় আমি আগামী অনেক মাস তো বটেই, বছরও নির্বাচন দেখি না। আর সেই নির্বাচন হলেও ওটা একটা ম্যানিপুলেটেড ইলেকশন হবে। সেই ইলেকশনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কোনো সম্ভাবনা থাকবে না। যাদের প্রতি জনসমর্থন আছে, বাংলাদেশের অতীতের ইতিহাসে এগুলো আছে, জনসমর্থন ছাড়াও নির্বাচিত হওয়া যায়। শেখ হাসিনার সরকারের মধ্যে ভোট বা অতীতে আরো বিভিন্ন সরকারের আমলে এই ধরনের ভোট হচ্ছে, বিএনপি সময় পেয়েছে, এরশাদের সময় পেয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এখনো শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক শক্তির গোটা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। শেষ করবার আগে বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে। কথাটা একটু মনে হবে যে আমি এত সিরিয়াস আলোচনার মধ্যে এটা নিয়ে আসলাম। বাথরুম ব্যবহার, বাঙালি কিন্তু বাথরুম ব্যবহার করতে পারে না, কিন্তু আপনার সুস্বাস্থ্যের জন্য, হাইজিনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাথরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শুকনো, ড্রাই। অধিকাংশ সময় নানান কারণে, নানা অজুহাতে আমি সেগুলো উল্লেখ করলাম না, এটা ভেজা স্যাঁতসেঁতে থাকে, এগুলো রোগ ব্যাধি ছড়ায়। দ্বিতীয়ত হচ্ছে আপনার কিচেনটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং আপনি দেখবেন কোনো মানুষকে যদি, কোনো পরিবারকে যদি আপনি বুঝতে চান, তাহলে ওই পরিবারের কিচেন এবং বাথরুম যদি আপনি কোনোভাবে দেখতে পারেন, তাহলে বুঝবেন যে ওই পরিবারের স্ট্যান্ডার্ড কি। যেমন একজন ব্যক্তির আন্ডারগার্মেন্টস, অনেকে তো শার্টের নিচে থাকে বা শাড়ির নিচে থাকে, কাপড় চোপড়, এগুলো গুরুত্বপূর্ণ না, কিন্তু এগুলো হয়তো এগুলো অন্য কেউ দেখে না, কিন্তু আপনি নিজে জানেন, আপনি নিজে দেখেন। এগুলো আসলে একজন মানুষের ব্যক্তিত্ব তৈরিতে ভূমিকা রাখে। একজন মানুষকে কতটা রুচিবান সে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সে, সেটার প্রমাণ বহন করে এবং সুস্বাস্থ্যের সঙ্গে সেগুলো সম্পর্কিত। যেগুলো দেখা যায় না সেগুলো যদি মনে করি আমরা এগুলো গুরুত্বপূর্ণ নয়, তাহলে ভুল। যেমন যারা ধর্মে বিশ্বাস করেন, সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, তারা তো এটা বিশ্বাস করতেই হবে যে আপনি চিন্তা করছেন, অন্য কেউ দেখছে না, শুনছে না, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু জানে আপনি কি করছেন। একজন দুজন দেখলো, অন্য সবাই জানে না। কিন্তু আপনি যদি ধর্মে বিশ্বাস করেন, সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা কিন্তু দেখছেন এবং অ্যাকর্ডিংলি সেই পানিশমেন্টটা কিন্তু, সেটা যদি অন্যায় হয় আপনি পাবেন, আমি পাবো। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।